আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিদ্যুতের যে অধ্যায়টা রয়েছে, যেটা নিয়ে আসলে তোমরা সবচেয়ে বেশি পরিমাণে টেনশন ফিল করো এবং সবচেয়ে বেশি পরিমাণে বিব্রত বোধ করো যে আসলে আমাদের এই অধ্যায়টা কিভাবে আমরা সলভ করব। আজকে সেই অধ্যায়টারই একদম খুব সবচেয়ে বেশি পরিমাণে জটিল জায়গাটা নিয়ে আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। আমার প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে একটা তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন লিখেছিলাম। এই সৃজনশীল প্রশ্নটি রাজশাহী বোর্ড 2018 এবং যশোর বোর্ড, অর্থাৎ রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ড 18 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে এই প্রশ্নটা যদি 18 সালে বা যশোর বোর্ড এবং রাজশাহী বোর্ড 18 সাল থেকে আমরা প্রশ্নটা একটু দেখার চেষ্টা করি। প্রশ্নটাকে আসলে বারবার সৃজনশীল প্রশ্নগুলো বারবার তোমাকে দেখতে হবে। আসলে বারবার দেখলে হবে কি, তুমি এই বিষয়টা সম্পর্কে সহজে ধারণা পাবে। দেখো, রাকিব সাহেব একজন ব্যক্তি, তার ঘরের মধ্যে প্রথম কক্ষ, তার আগে চিন্তা করো কক্ষ রয়েছে কয়টি? প্রথম কক্ষ এবং দ্বিতীয় কক্ষ। এই যে তার যে দুটি কক্ষ রয়েছে, প্রথম কক্ষে বৈদ্যুতিক যন্ত্রগুলো এমনভাবে সংযুক্ত করলেন যে যন্ত্রগুলোর একটির এক প্রান্তের সাথে অপরটির অন্য প্রান্ত যুক্ত এবং ওই কক্ষের বর্তনীর বিভব পার্থক্য 12 ভোল্ট। অর্থাৎ আমি দেখো এই যে এইখানে যে কথাগুলো বলছে, এটা ছিল প্রথম কক্ষের ঘটনা। হ্যাঁ, এটা ছিল প্রথম কক্ষের ঘটনা। তাহলে প্রথম কক্ষে কি কি বিষয় ইম্পর্টেন্ট একটু দেখো। একটির এক প্রান্তের সাথে অপরটির অন্য প্রান্ত যুক্ত থাকবে। তাহলে এটা দ্বারা আমরা কি বুঝি? দেখো, আমার যদি এখানে একটা ফ্যান সেট করি, এই যে ফ্যানের দুটো প্রান্ত রয়েছে, ঠিক এখানে একটি বাল্ব, এই বাল্বেরও দুটি প্রান্ত রয়েছে। এই যে ফ্যানের দুটি প্রান্ত এবং বাল্বের দুটি প্রান্ত, এই প্রান্ত দুটিকে আমরা কি করতে পারছি? এটার একটা প্রান্তের সাথে এটার অন্যটার প্রান্ত এইভাবে যুক্ত থাকছে। আমরা গত ক্লাসে অবশ্যই জানতে পেরেছি যে এই যুক্তটা যেভাবে থাকবে, এই যুক্তটাকে আমরা বলে থাকি সাধারণত শ্রেণী বা সিরিজ কানেকশন বা শ্রেণী সমবায়। তাহলে এই যে শ্রেণী সমবায় যে আমরা বলছি, এই শ্রেণী সমবায়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটার একটা প্রান্তের সাথে আরেকটার অপর প্রান্ত যুক্ত রয়েছে। তার মানে তার প্রথম যে কক্ষ সেই কক্ষটার মধ্যে অবশ্যই শ্রেণী সমবায় যুক্ত রয়েছে। শ্রেণী সংযোগ বিদ্যমান রয়েছে। এখন এই শ্রেণী সংযোগ যে বিদ্যমান রয়েছে, এখন আমরা দেখি দ্বিতীয় কক্ষে, এবং এই শ্রেণী সংযোগে বিভব পার্থক্য, মানে বিভব পার্থক্য বলতে আমরা ভি বুঝাই। এই ভি হলো 12 ভোল্ট। এটা আমরা প্রথম কক্ষের সিদ্ধান্ত থেকে জানতে পারলাম, 12 ভোল্ট। এখন এই 12 ভোল্ট যে রয়েছে, এই 12 ভোল্টের জন্য আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো। এবার আমরা দ্বিতীয় কক্ষে চলে যাই। দ্বিতীয় কক্ষে সব যন্ত্রগুলোর এক প্রান্ত একটি সাধারণ বিন্দুতে এবং অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দুতে, অর্থাৎ এখানে দুটি সাধারণ বিন্দু আছে। এবং দেখো এখানে আমরা যদি দুটো যন্ত্র চিন্তা করি, এই যে এগুলো সাধারণ প্রান্ত এবং এগুলো সাধারণ প্রান্ত, এই যে এগুলো কিন্তু একটা বিন্দুতে রয়েছে। তাহলে এটা হলো প্রথম কক্ষ, এটা হলো দ্বিতীয় কক্ষ। তাহলে এই যে প্রথম কক্ষ এবং দ্বিতীয় কক্ষ যে আমি খুঁজে পেলাম, এই প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষের মধ্যে এখন আমাকে প্রশ্নগুলোর অ্যান্সার দিতে হবে। দ্বিতীয় কক্ষের আর কিন্তু কিছু দেওয়া নেই। দ্বিতীয় কক্ষে রয়েছে সমান্তরাল সংযোগ। এখন আমরা এই প্রশ্নটা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে প্রথম কক্ষে হলো শ্রেণী সংযোগ এবং দ্বিতীয় কক্ষে হলো সমান্তরাল সংযোগ। এখন এই দুটোর মধ্যে আমি এখন চিন্তা করব যে ক নম্বরে কি রয়েছে, এসি প্রবাহ কাকে বলে। হ্যাঁ, আমি অলরেডি তোমাদেরকে ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। প্রথম আমাদের এই লেকচারের যে প্রথম লেকচারটা ছিল, সেই লেকচারটার মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের এসি প্রবাহ তো কি। এসি মানে কি? এসি মানে হলো এক্সিলারেটেড কারেন্ট। এক্সিলারেট হলো মানে এক্সিলারেট তোমরা ব্যবহার করি আমরা কোথায়, একটু মনোযোগ দিলে তোমরা বুঝতে পারবা। এক্সিলারেট কারেন্টটা আমরা ব্যবহার করে থাকি সাধারণত যে এক্সিলারেশনটাকে বুঝি। তোমরা দেখবা যে কোনো গাড়ি,
যে কোনো গাড়ির মধ্যে বেগ বাড়ার জন্য বা বেগ কমানোর জন্য একটা যন্ত্র থাকে যেটাকে বলে এক্সিলারেটর। এক্সিলারেটর এর বাংলা মিনিং হলো ত্বরান্বিত করা, অর্থাৎ কোনো কিছুকে বাড়ানো বা কোনো কিছুকে কমানো, এটাকে বলে এক্সিলারেট। তাহলে এই এক্সিলারেট কারেন্টটা, অর্থাৎ এক্সিলারেট হলো বাড়তেও পারে কমতেও পারে, ডান দিকেও যেতে পারে বাম দিকেও যেতে পারে, অর্থাৎ এটা পরিবর্তন হতে পারে। এই জন্যে এটাকে যে পর্যাবৃত্ত বা পরিবর্তী প্রবাহ বলা যেতে পারে। এসি প্রবাহ কাকে বলে? যদি আমার প্রশ্ন আসে যে এসি প্রবাহ কাকে বলে, এসি প্রবাহ মূলত যে প্রবাহটাতে দুটো দিক রয়েছে, অর্থাৎ বিদ্যুৎ তরঙ্গ আকারে যায়, এই যে এইভাবে, এটা হলো এসি প্রবাহ। অর্থাৎ বিদ্যুতের নির্দিষ্ট কোনো দিক নেই, দিক বারবার পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় এসি প্রবাহ বা এক্সিলারেটেড কারেন্ট প্রবাহ। বা আমরা এটা বুঝে গেলাম। এবার আমাদের আসতেছে 15 এম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? 15 এম্পিয়ার ফিউজ তোমাদের সাথে ঠিক দ্বিতীয় লেকচার আলোচনা করেছি যে ফিউজ হলো একটা বাসার বা একটা বাড়িতে বিদ্যুৎ সংযোগ যদি স্থাপন করা যায়, যে আমরা বিদ্যুৎ সংযোগ স্থাপন করলাম, এই সংযোগ স্থাপন করার পরে আমাদের যে বিদ্যুতের লাইন থেকে আমাদের বাসায় যে বিদ্যুৎটা চলে আসে, এটা যে কোনো মুহূর্তে বেশি আসতে পারে, আবার যে কোনো মুহূর্তে কম চলে আসতে পারে। তাহলে এই যে কম এবং বেশি যে চলে আসতেছে, এই চলে আসাটা আমাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে যে যদি বেশি পরিমাণ বিদ্যুৎ চলে আসে, তাহলে আমাদের ঘরে যে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি রয়েছে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। এই নষ্ট হয়ে যাওয়া থেকে রোধ করার জন্য আমাদেরকে এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যে ব্যবস্থার মাধ্যমে বেশি কারেন্ট আসলে অটোমেটিকলি এই কারেন্ট আসাটা বন্ধ হয়ে যাবে। সেটা কিভাবে সম্ভব? সেটার একটা পদ্ধতির নামই হলো ফিউজ। অর্থাৎ তুমি তোমার বাসায় তোমাদের মেইন লাইনে একটা ছোট্ট তার স্থাপন করো, অর্থাৎ যে কোনো একটা চিকন তার, সেই তারটার একটা নির্দিষ্ট মাত্রা থাকবে। তোমার বাসার ভিতরে যে সমস্ত যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলো কতটুকু বিদ্যুৎ সহ্য করতে পারে, ঠিক সেই সহ্য ক্ষমতার উপর ভিত্তি করে তোমার ওখানে একটা তার স্থাপন করতে হয় মেইন লাইনে। সেই তারটা স্থাপন করার মধ্যে সেই তারটা যদি আমি স্থাপন করি, তাহলে তারটা স্থাপন করার পরে দেখা যাবে যে ওই তারটা কোনো কারণে যদি আমার বাসায় ধরে নাও যে 20 এম্পিয়ারের বিদ্যুতের যন্ত্রপাতিগুলো রয়েছে, আমি তারটাও স্থাপন করেছি 20 অ্যাম্পিয়ারের। যখনই বেশি পরিমাণ বিদ্যুৎ ওই অ্যাম্পিয়ারের ভিতর দিয়ে যেতে থাকবে, তখন কিন্তু দেখা যাবে যে ওই তারটা আগে পুড়ে যাবে। এবং আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা যদি এইভাবে কোনো সংযোগ স্থাপন করি, তাহলে যদি কোনো কারণে এই বাল্বটা নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সার্কিটে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে যায়। তো এইভাবে আসলে ফিউজটা, আমাদের যে ফিউজ বা তার, ছোট যে তারটা, এই তারটা আমাদের বর্তনীর সাথে এভাবে শ্রেণীতে যুক্ত থাকে। এই শ্রেণীতে যুক্ত থাকার কারণে কি ঘটে? শ্রেণীতে যুক্ত থাকার কারণে যখনই বেশি পরিমাণ বিদ্যুৎ চলে আসে, তখনই আর তার মধ্য দিয়ে যখনই বিদ্যুৎটা পাস করতে যায়, এই বিদ্যুতের বেশি প্রবাহের কারণে ওই তারটা পুড়ে যায়। পুড়ে যাওয়ার কারণে এখানে সার্কিট কিন্তু একটা ব্রেক হয়ে যায়, অর্থাৎ এরপরে আর বিদ্যুৎ যেতে পারে না, এবং অন্যান্য যে যন্ত্রগুলো রয়েছে সেগুলোকে আর কোনো ধরনের ক্ষতিও সাধন করতে পারে না। এর নামই কিন্তু ফিউজ। তাহলে তোমার যদি সংজ্ঞা আসে যে ফিউজ কাকে বলে, যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ থেকে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলোকে রক্ষার জন্য, সুরক্ষার জন্য বসতবাড়িতে যে বিশেষ ধরনের সুনিয়ন্ত্রিত সিস্টেম ব্যবহার করা হয়, তাকেই আমরা বলে থাকি ফিউজ।
এখন এখানে বলছে 15 এম্পিয়ারের ফিউজ বলতে কি বোঝো? 15 এম্পিয়ারের ফিউজ বলতে বোঝায় যে এর মধ্য দিয়ে 15 এম্পিয়ার বা তার চেয়ে কম পরিমাণ বিদ্যুৎ যেতে পারবে, কিন্তু এর চেয়ে বেশি পরিমাণ বিদ্যুৎ যেতে পারবে না। এই প্রশ্নটার উত্তর দেওয়ার সময় তোমাকে কয়েকটা স্টেপের উত্তরটা দিতে হবে, যে ফিউজ কাকে বলে, 15 এম্পিয়ার বলতে কি বুঝি, এবং ফিউজ এবং 15 এম্পিয়ার ফিউজ বলতে কি বুঝি, এটা কোথায় ব্যবহার করা হয়, বসত বাড়িতে ব্যবহার করলে এর সুবিধা কি, এগুলো লিখলেই তোমার এখানে 2 নাম্বার তুমি পেয়ে যাবে। এরপরে প্রথম কক্ষের বর্তনীর রোধ 20 ওহম হলে, দেখো আমার কিন্তু উদ্দীপক থেকে অলরেডি একটা তথ্য পেয়ে গেছি, ভোল্ট 12 ভোল্ট প্রথম বর্তনী। এবার আবার গ নাম্বার এসে বলছে প্রথম কক্ষের বর্তনীর রোধ 20 ওহম হলে বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে। তার মানে এখানে আরেকটা অপশন কিন্তু দেওয়া আছে, অর্থাৎ রোধ 20 ওহম। রোধকে যেন কি দিয়ে প্রকাশ করা হয়? রোধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। অবশ্যই তোমাদের মনে আছে রোধ, রোধ হলো রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স হলো ইংরেজি শব্দ, তার প্রথম অক্ষরটা হলো আর, এখান থেকে আমরা রোধের ইংরেজিটা পেয়ে থাকি আর। রোধ কত দেওয়া আছে? 20 ওহম। হ্যাঁ 20 ওহম। এখন আমাদেরকে কি বের করতে বলছে? হলে বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, কি পরিমাণ বিদ্যুৎ, মানে বিদ্যুতের পরিমাণ চেয়েছে। তাহলে বিদ্যুতের পরিমাণ যেহেতু চেয়েছে, তাহলে বিদ্যুতের পরিমাণকে আমি কি দিয়ে প্রকাশ করি? আই দিয়ে। এটা যেহেতু চেয়েছে, এটা হোয়াট চিহ্ন। এখন আমাদের এখানে একটা সূত্র রয়েছে, কুলম্বের সূত্র যেটা রয়েছে, ওহমের সূত্র। সূত্রটা কি রয়েছে? সূত্রটা আই ইজ ইকুয়াল টু ভি ভাগ আর। এই সূত্রটা দেখো, এখন এটার মতো সহজ অঙ্ক আমার মনে হয় কোথাও নেই। শুধুমাত্র তুমি এখানে সাইডে তোমার অঙ্ক করার সময় লিখবা যে দেওয়া আছে, দেওয়া আছে ভি সমান 12 ভোল্ট, আর সমান 20 ওহম, আই সমান ওয়াট। এবং আমরা জানি I is equal to V ভাগ R। তাহলে I is equal to V ভাগ যদি R হয়, তাহলে আমি V এর ক্ষেত্রে বসাতে পারছি 12 এবং R এর জায়গায় বসাতে পারছি 20। তাহলে এটাকে ভাগ করলে আমার মনে হয় যে এটাকে যদি ভাগ করা যায় 0.6, এখন বিদ্যুৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। তাহলে মোটামুটি আমরা গ নাম্বারের অ্যান্সারটা পেয়েছি। 15 এম্পিয়ারের ফিউজ বলতে কি বোঝে, এটা তো করে ফেললাম। প্রথম কক্ষে বর্তনীর রোধ 20 ওহম হলে বর্তনীতে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে, তাহলে বিদ্যুৎ প্রবাহের পরিমাণ 0.6 অ্যাম্পিয়ার। এটি করলেই তুমি 3 মার্ক পেয়ে যাবে। বাহ, আমরা খুব সুন্দরভাবে অঙ্কটা করতে পারলাম। এরপরে আমাদেরকে যদি প্রশ্ন করে যে গৃহে বিদ্যুতায়নের ক্ষেত্রে 2টি কক্ষের বর্তনীর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তুলনামূলক বিশ্লেষণ করে মতামত দাও। আমরা যখন বর্তনী পড়েছিলাম, এই বর্তনীতে আমরা পড়েছিলাম যে বর্তনী 2 প্রকার, একটা সমান্তরাল, একটা হলো শ্রেণী। সমান্তরাল এবং শ্রেণীর মধ্যে আমরা দেখেছি যে সমান্তরালটা কি করে। সমান্তরালটা আসলে অনেকগুলো যন্ত্র একত্রে একটা সাধারণ বিন্দু থাকে, ডান দিকে একটা প্রান্ত, বাম দিকে একটা বিন্দু, এটা ছিল সমান্তরাল সংযোগ। আর শ্রেণী সংযোগের বেলায় কি ছিল? শ্রেণী সংযোগের বেলায় ছিল যে একটা বস্তু আরেকটা বস্তু, আরেকটা বস্তু, আরেকটা বস্তু, আরেকটা বস্তু, এভাবে প্রত্যেকটা বস্তুর সাথে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু কিন্তু কানেক্টেড ছিল। অর্থাৎ একটার এক প্রান্তের সাথে আরেকটার এক প্রান্ত, একটার এক প্রান্তের সাথে আরেকটা এক প্রান্ত। দুটোর মেইন প্রবলেমটা কি ছিল? দুটোর মেইন প্রবলেমটা ছিল যে যখন শ্রেণীতে সাজানো হয়, যখন আমরা শ্রেণীতে সাজাই তখন যে ঘটনাটা ঘটে, বিদ্যুৎ যাচ্ছে, এদিক দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ যাওয়ার পরেও কোনো এক সময় যদি দেখা যায় যে এই যন্ত্রটা নষ্ট হয়ে গেল,
তাহলে বিদ্যুৎ কিন্তু আর পরেরগুলোতে যেতে পারবে না। অর্থাৎ তোমার একটা রুমের মধ্যে ফ্যান আছে, বাল্ব আছে, টেলিভিশন আছে, সব যন্ত্রপাতিগুলো রয়েছে, এসি আছে, ফ্রিজ আছে, শুধু একটা ছোট্ট একটা বাল্ব যদি কখনো নষ্ট হয়ে যায় তখনই কিন্তু সার্কিটটা ব্রেক হয়ে যাবে। আর সার্কিট যখনই ব্রেক হয়ে যাবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে আর বিদ্যুৎ প্রবাহিত হবে না। যেহেতু বিদ্যুৎ প্রবাহ বন্ধ হয়ে গেল তার মানে সার্কিট বন্ধ। এটা ছিল আমাদের প্রথম বন্ধনীর চিত্র। এখন আমরা যদি দ্বিতীয় বন্ধনীর চিত্রের দিকে খেয়াল করি, খেয়াল করলে দেখো দ্বিতীয় বন্ধনী মানে দ্বিতীয় কক্ষে যেরকম রয়েছে, এই দ্বিতীয় কক্ষে দ্বিতীয় কক্ষের যে বাল্বগুলো রয়েছে বা যন্ত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু এভাবে সাজানো আছে। অর্থাৎ এখানে সাজানোর ধরনগুলো দেখো, প্রত্যেকটা যন্ত্রের এক প্রান্ত একটার সাথে মিলিতেছে এবং প্রত্যেকটা যন্ত্রের অন্য প্রান্তগুলো আরেকটার সাথে মিলিত হয়েছে। তার মানে এইটা কিন্তু সমান্তরাল সংযোগ। এখানে যদি আমি বলি যে কোনো কারণে এটা টেলিভিশন, এটা ফ্রিজ, এটা টিভি, মানে সরি এটা বাল্ব, এভাবে আরো যদি সংযুক্ত করি, যদি কোনো কারণে একটা বাল্ব নষ্ট হয়ে যায়, মনে করো এই বাল্বটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ বিদ্যুৎ এই দিক দিয়ে আসলেও এই রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে এর মধ্যে দিয়ে বিদ্যুৎ যেতে পারবে না, বাট এই যে বাকি যেগুলো রয়েছে সেই জায়গাগুলো দিয়ে কিন্তু ঠিকই বিদ্যুৎ যেতে পারবে। অর্থাৎ একটা রুমের মধ্যে একটা যন্ত্র যদি নষ্ট হয়ে যায় কিন্তু বাকি যন্ত্রগুলো কিন্তু আমার ঠিকঠাক থাকবে। এই বাকি যন্ত্রগুলো যেহেতু ঠিকঠাক থাকবে তার মানে কি আমার কোনটা বেটার? তুমি এখন চিন্তা করো যে দেখা গেল যে একটা কক্ষে বা একটা ফ্ল্যাটের মধ্যে মাত্র ওয়াশরুমের একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায়, ওয়াশরুমের বাল্ব নষ্ট হয়ে যাওয়ার কারণে যদি তোমার দেখা যায় ঘরের বাল্ব বন্ধ হয়ে যায়, টেলিভিশন বন্ধ হয়ে যায়, ফ্রিজ বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, এটা সুবিধাজনক নাকি এটাই সুবিধাজনক যে ওয়াশরুমের বাল্ব নষ্ট হয়ে গেছে সেই বাল্বটাই নষ্ট হয়ে থাকলো, বাকিগুলো চলতেছে? তাহলে কোনটা আমার জন্য সুবিধাজনক? তোমরা নিজেরাই বুঝতে পারতেছো যে আমার জন্য সুবিধাজনক হবে যে একটা নষ্ট হয়েছে ঠিক আছে ওইটা নষ্ট হোক কিন্তু বাকিগুলো যেন ঠিক থাকে, এটাই আমাদের দরকার এবং এইটাই আমাদের সুবিধাজনক। তো আরেকটা ব্যাপার বলি, এটা হলো একটা সুবিধার দিক থেকে, তাহলে এই সুবিধার দিক থেকে আমাদের এটার তুলনায় এটা সুবিধাজনক, অর্থাৎ প্রথম কক্ষের তুলনায় দ্বিতীয় কক্ষটা সুবিধাজনক। কিন্তু আমি বলতেছি আবার এটারও কিন্তু সুবিধা আছে, তাহলে না হলে কিন্তু এই বর্তনী সংযোগটা আসতো না। এটার সুবিধাটা আসলে কি? এটার সুবিধাটা হলো তুমি দেখো একটা ফ্যাক্টরিতে ক্ষেত্রে, একটা ফ্যাক্টরিতে অনেকগুলো যন্ত্র একসাথে সমন্বয় করে কাজ করে, অনেকগুলো যন্ত্র কিন্তু একসাথে সমন্বয় করে কাজ করে। দেখা যাচ্ছে যে একটা যন্ত্র থেকে কোনো কিছু বের হয়ে আরেকটা যন্ত্রে আসতেছে, ওইটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্রে আসতেছে, ওইটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্রে আসতেছে। তাহলে তোমার যদি এরকম একটা যন্ত্র থেকে আরেকটা যন্ত্র আসতে থাকে, যদি কোনো কারণে একটা যন্ত্র চলা বন্ধ হয়ে যায় তাহলে সে কিন্তু সাপোর্ট দিতে পারছে না। সে যেহেতু সাপোর্ট দিতে পারছে না সেহেতু অন্য যন্ত্রগুলো কিন্তু সাপোর্ট দিতে পারতেছে। কিন্তু দেখো এক জায়গা থেকে একটা উৎপাদিত পণ্য যদি না আসে অন্য যন্ত্র কি কাজ করবে? এই জন্য ফ্যাক্টরি বা অন্য কোনো জায়গায় যেগুলো রয়েছে সেগুলো সাধারণত আমাদের কি করতে হয়, অন্য জায়গায় যেহেতু ওই প্রত্যেকটা যন্ত্র যদি আমি অ্যাট এ টাইম একসাথে বন্ধ করে দিই তাহলে কিন্তু আমাদের ক্ষতিগুলো কম হবে। তাহলে এই যে ক্ষতিগুলো যে কম হচ্ছে এটার জন্য ফ্যাক্টরিতে এই বর্তনীটা ব্যবহার করলে সুবিধাজনক। কারণ একটা যন্ত্র যদি কোনো কারণে বিকল হয়ে যায় বা একটা যন্ত্র কোনো কারণে অকেজো হয়ে যায় বাকি যন্ত্র কিন্তু গুলো চলতে থাকবে। তা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে আসলে দুইটার সুবিধা অসুবিধা, কিন্তু এখানে একটু গৃহের কথা বলছে। হ্যাঁ, গৃহে, তাহলে এটা কিন্তু সবসময় মনোযোগ দিবে। তোমরা আসলে মুখস্থ করে করে তোমাদের অভ্যস্ত। আমি হয়তো হতে পারে এরকম যে শিল্প কারখানায়, আচ্ছা শিল্পক্ষেত্রে দুটি কক্ষের বর্তনীর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক শিল্পক্ষেত্রে যদি বলা হয়? শিল্পক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু তোমার এইটা সুবিধাজনক না, কারণ একটা যন্ত্র বন্ধ হয়ে গেছে বাকি যন্ত্র চলতেছে, তাহলে এটা হবে না। অর্থাৎ বন্ধ হলে সবগুলো একসাথে বন্ধ হতে হবে, এটা হলো সুবিধাজনক। এখন হ্যাঁ অশোক মন্ডল, তুমি একটা প্রশ্ন বলেছো, আমরা প্রশ্নটা যাব, আমরা এটাকে শেষ করে নিই, তোমার প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এইটা তাহলে আমি বুঝতে পারলাম যে আমাদের যেহেতু গৃহে বিদ্যুতায়ন যদি বলে, গৃহে বিদ্যুতায়ন বললে তাহলে সেক্ষেত্রে আমার এই বর্তনীটা সুবিধাজনক।
আর যদি এখানে গৃহে বিদ্যুতায়নের পরিবর্তে বলে শিল্পক্ষেত্রে, তখন কিন্তু পুরো অ্যান্সারটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ তখন চলে যাবে শ্রেণী সংযোগ। তোমরা হয়তো বা এটা একদম পুরো হরদম মুখস্থ করে যেতে পারো পরীক্ষার হলে, কিন্তু তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে আসলে কি রয়েছে। যদি এখানে শিল্পক্ষেত্র দেয়, তাহলে শিল্পক্ষেত্র দিলে কিন্তু তোমাকে অবশ্যই এটা চেঞ্জ করে দিতে হবে। শিল্পক্ষেত্র দিলে তোমাকে এই বর্তনীটা সুবিধাজনক আর এই বর্তনীটা কম সুবিধাজনক। আরেকটা ব্যাপার বলি, যে এখানে বিভব, অর্থাৎ দেখো এই একটা কারেন্ট এখান এই জায়গার এবং এই দুই প্রান্তের বিভব পার্থক্য সেম। তোমরা খেয়াল করে দেখবে আমাদের বাসা বাড়িতে যতগুলো যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি, সেই যন্ত্রপাতিগুলো কিন্তু সবগুলোই, এই যন্ত্রপাতিগুলো সবগুলোই খেয়াল করে থাকবে যে যন্ত্রপাতিগুলো সবগুলোই বিভব পার্থক্য লেখা আছে 180 থেকে 220 পর্যন্ত বা 150 থেকে 200 পর্যন্ত, এরকম লেখা থাকে প্রত্যেকটা যন্ত্রের। তার মানে আমাদের বসত বাড়িতে যে সমস্ত যন্ত্র ব্যবহার করে থাকি সেগুলোর ভোল্টগুলো সেম হতে হবে, কারণ এই জন্যই সমান্তরালটা গুরুত্বপূর্ণ। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে এখানে বিভব পার্থক্য যত হবে এখানে বিভব পার্থক্য কম, তাই এখানে বিভব পার্থক্য কমতে থাকবে এবং এখানে বিদ্যুৎ যতটুকু পাবে এদিকে যত সামনের দিকে যাবে বিদ্যুৎ কম পাবে, অর্থাৎ এই লাস্টের যে বাল্বটা আছে বা লাস্টের যে যন্ত্র আছে এটা একটু কম বিদ্যুৎ পরিমাণ পাবে। এটাই ছিল আমাদের এখানে ব্যাপারটা এরকম। এখন তোমরা যে প্রশ্নটা করেছো যে আসলে শ্রেণী বর্তনীতে যখন দুটো রোধ দেওয়া থাকবে, একটা রোধ হলো 2 ওহম এবং একটা রোধ হলো 3 ওহম। অশোক মণ্ডল এটা প্রশ্ন উত্তরটা মানে তুমি যে প্রশ্নটা করেছো যে একটা শ্রেণী বর্তনীতে দুটি রোধ আছে, একটা 2 একটা 3, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে তড়িৎ প্রবাহ দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে 12 ভোল্ট এবং এটা হ্যাঁ অবশ্যই এটা তো আমি বললাম। রেজওয়ান তুমি বলেছো যে কোন যন্ত্রের জন্য আসলে একটা বাল্ব নষ্ট হয়ে গেলে বাকি বাল্বগুলো নষ্ট হয়ে যাবে, এটা তুমি বুঝতেই পারতেছো। শ্রেণী সংযোগের ক্ষেত্রে আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে একটা বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে বাকি বাল্বগুলোও নষ্ট হয়ে যাবে, আর সমান্তরালের ক্ষেত্রে একটা বাল্ব নষ্ট হলে বাকিগুলো চলতে থাকবে। এটা হলো তোমার সমাধান। আর আরেকটা বলছে যে সেটা হলো শ্রেণী সংযোগ। এই যে এখানে যদি দুটো যন্ত্রের রোধ দেওয়া থাকে, একটা হলো 2 ওহম, একটা যদি 3 ওহম দেওয়া থাকে এবং ভোল্ট দেওয়া আছে 12 ভোল্ট, এখানে দুই প্রান্তে এখান থেকে এই প্রান্তে বিভব পার্থক্য ভোল্ট দেওয়া আছে 12 ভোল্ট। এটা যদি একটা সার্কিট আমি কল্পনা করি, এই সার্কিটটা যদি কল্পনা করি তাহলে বলছে এটা তড়িৎ প্রবাহ কত হবে, I ইকুয়াল কত। এখন এখানে বিদ্যুৎ যদি যেতে থাকে তাহলে এই রোধটাকেও ক্রস করতে হবে এবং এই রোধটাকেও ক্রস করতে হবে। যদি তোমার শ্রেণীতে কখনো রোধ থাকে সেই রোধ দুটো যোগ করতে হবে, তাহলে টোটাল এই বিদ্যুৎটাকে কত বাধা অতিক্রম করতেছে, 2 এবং 3, টোটাল হলো কত 5, অর্থাৎ 2 + 3 = 5 ওহম, অর্থাৎ 5 ওহমের রোধটাকে অতিক্রম করতে হচ্ছে। তাহলে আমাদের এখানে টোটাল রোধ আসবে R = 2 + 3 = 5 ওহম এবং I কত বের করতে হবে, V কত দেওয়া আছে, V দেওয়া আছে 12 ভোল্ট। তাহলে আমি যদি দেখি I = V/R বা I = V এর মান কত, V এর মান হলো 12 আর R এর মান কত 5, তাহলে 2.4 অ্যাম্পিয়ার। তুমি তোমার মনে হয় যে পেয়ে গেছো, তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো অশোক মণ্ডল। আচ্ছা, মনে হয় যে আমি এটা বুঝাইতে পেরেছি। এবং রেজওয়ান আরেকটু বলছো, রিয়ন যেটা আছে সে বলছে ফিউজ। আমি তুমি মনে হয় যে ফিউজের ব্যাপারটা আমি আগেই ক্লিয়ার করছি, তুমি লাইভে পরে আসার কারণে হয়তো বা জানতে পারো নাই। তা চেষ্টা করবো পুরো ভিডিওটা তোমরা যদি দেখো, যে আবার পুনরায় যদি কোনো জায়গায় কোনো তোমাদের ত্রুটি থাকে বা কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, আমার মনে হয় যে তোমরা যদি পুরো ভিডিওটা খুব ভালো করে দেখো এবং খাতা কলম নিয়ে বইয়ের সাথে অঙ্কগুলোর সাথে তুলনা করার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করবে, আমি ইনশাআল্লাহ তোমাদের ওখানে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। না পারলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে অবশ্যই এটা দিয়ে দিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমাদের গণিত শিক্ষা কেন্দ্রের সাথে থাকবে। পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইজি লার্ন আজিজুল, তোমরা তার সাথেও থাকবে। সবাইকে ধন্যবাদ আজকের লাইভ ক্লাসটা করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের বাসায় অবস্থান করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।